ওয়ার্ক প্রিন্টিং মেশিন তিন ধরনের হয়, রাসেল, ট্রিকোট অ্যান্ড ক্রোসেট। রাসেল, ট্রিকোট অ্যান্ড ক্রোসেট। আমাদের বুটেক্সের মধ্যে নিটিং এর মধ্যে দুই ধরনের নিটিং আছে, একটা হলো ট্রিকোট আর একটা হলো ক্রোসেট। আমাদের রাসেলটা নাই, আমরা ক্রোসেট আছে। ক্রোসেটটা দেখো। আচ্ছা, তাহলে তোমরা একটু কাছে আসো। এই সাইডে কতগুলো বিম আছে দেখছো? এখানে নিচে 4টা বিম আছে আর উপরে 4টা বিম আছে, তাই না? কথা বলো না কেউ। এই বিমগুলো থেকে দেখো যে এখানে ওয়ার্কিং দেখেছো না তোমরা? এখানেও ফিলামেন্ট জড়ানো আছে, ঠিক আছে? দেখো এই ফিলামেন্টগুলো পলিস্টার, তাই না? এই দেখো ভাগ ভাগ করে এই ফিলামেন্ট এই বিম থেকে এই যে এখানে কম দিয়ে কিছু যাচ্ছে, এটা তাহলে ওয়ার্ক শিটের মতো হয়ে গেল। আবার এখানেও দেখো যে ওয়ার্ক শিট, এর উপরে 4 ভাগে ওয়ার্ক শিট হলো। আবার টপেও আছে, দেখো এটা বটমে 4টা, আবার টপেও আছে। তাহলে এখান থেকেও যাচ্ছে, ওখান থেকেও যাচ্ছে। তার মানে আমাদের এই মানে উপরের গাইড বার থেকে গাইড বারের জন্য আর নিচের গাইড বারের জন্য আমাদের নিডলের জন্য সুতা উপর থেকে নিচ থেকে দুই দিক থেকেই যাবে। তো এখন দেখো যে এই কমের ভিতর দিয়ে যাচ্ছে, আর এখানে একটা টেনশনার কি ওই সামনের দিকে দেখা যাবে। একটু টেনশন দেওয়ার জন্য এখানে যে রড আছে দেখো, টপটার জন্য বটমের জন্য এটা যদি লুজ হবে না, আমাদেরকে টেনশন দেওয়ার জন্য এই রডগুলো আমাদের কাজে লাগবে, তাই না? তারপরে এদিকে একটু পরে যাচ্ছি। তবে এটা আমাদের নিটিং হবে, তাই না? নিটিং জোর। তারপর আমাদের আসলে ফ্যাব্রিক তৈরি করে এইটা কি দেখো নেটের মতো, মশার যে নেট আছে না, ওই ধরনের ফ্যাব্রিক এখানে তৈরি করা হলো। তো এখানে দেখো আমাদের এখানে একটা প্রেস রোলার দেখছো, আর এটা কি যে টেক আপ করার জন্য, তাই না? এটা এইভাবে টেক আপ করে আমাদের এটা ব্যাচিং রোলার, মানে এই রোলারে আমাদের ফ্যাব্রিকটা তৈরি হওয়ার পরে জড়িয়ে নিব। এখন দেখো যে এইখানে এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এইখানে একটা রিপার থাকে, ওটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে না, আমরা নিটিং জোনটা একটু দেখি। এখানে দেখো দুইটা গাইড এখানে কি দেখো, এটা কয়টা গাইড বার আছে এখানে? একটা দুইটা গাইড বার, ঠিক আছে? আর গাইড বারের নিচে এটা আছে কি, এই যে এটা হলো সিঙ্কার বার, আর সিঙ্কার বারে কি থাকে? সিঙ্কার, ঠিক আছে? আর এইখানে আছে দেখো যে এখানে আমাদের কি নিডল ব্যবহার করতে হবে? কম্পাউন্ড নিডল, তাই না? কম্পাউন্ড নিডলের ছবি আমরা দেখছি। কম্পাউন্ড নিডলের সাথে কম্পাউন্ড নিডলের একটা বার থাকবে, আর এই কম্পাউন্ড নিডলের সাথে আমরা বলেছিলাম যে স্লাইডিং ল্যাচ থাকবে, তাই না? ওইটার জন্য আবার স্লাইডিং ল্যাচ বার আছে। তাহলে দেখো এখানে স্লাইডিং ল্যাচ বার, কম্পাউন্ড নিডল বার, সিঙ্কার বার আর গাইড বার এখানে দুইটা, আর এগুলো একটা একটা, আর এখানে গাইড বার দুটো। দেখো যে এই শীট দিয়ে এখানে আসতেছে, এই শীট দুইটা দিয়েই আমাদের নিটিংটা তৈরি হচ্ছে। তো এখন আসো যে এই গাইড বারগুলোর মোশন আমরা মানে দেখাতে পারি নাই, দেখাবো। এখানে সগিং মোশন আছে আর সুইং মোশন আছে। সুইং মোশন এখানে যে ভাইয়া এই শেপগুলো কি জানি, রকার শেপটা, রকার শেপ থেকে আমাদের গাইড বোর্ডে একটা সুইং মোশন আসবে, যে এরকম করে একটা সুইং মোশন পাবে। হ্যাঁ, গাইড বারগুলো এইভাবে মুভ করবে, আবার পাশাপাশি একটু এভাবে সাইড বাই সাইডে মুভ করবে। সাইড বাই সাইড যে মুভ, ওটা কি বলে? সগিং মোশন। ওইটা এখান থেকে পাবে না, ওইটা পাবে ওই যে ওখানে আবার একটা রড আছে, ঠিক আছে? দেখি ম্যাজিক মশারি 200 টাকা ম্যাজিক মশারি। তাহলে আমরা এগুলো জানালা লাগাই দিব। এখন আমার স্প্রিং আছে, আবার রিটার্ন করার জন্য এই রডটাকে রিটার্ন করার জন্য আমাদের স্প্রিং আছে। আচ্ছা, তারপরে মেশিন, এটাকে আমরা ট্রিকোট ওয়ার্ক প্রিন্টিং মেশিন বলি, আর এটার ব্র্যান্ড হলো লিভা, ব্র্যান্ড লিভা, অরিজিন জার্মানি, ঠিক আছে? তো এই মেশিনের মধ্যে কিছুক্ষণ আগে ম্যাডাম তোমাদেরকে সবকিছু বলে দিয়েছে। একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফিলামেন্ট, তাই না? এখানে যেটা আমরা তৈরি করতেছি সেটা হলো মশারি, মসকিটো নেটস। এই মশারি তৈরি করতেছি। অনেকের কাছে মনে হতে পারে যে এখানে এতগুলো বিম থেকে আসে এতগুলো মাকড়সার মতো সুতা, দুই একটা সুতা না থাকলে এমন কি হবে? দেখো এখানে একটা সুতা মতো ছিঁড়ে গেছে, এই যে লম্বা বরাবর বরাবর ছিদ্র হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না করবো ততক্ষণ পর্যন্ত ফেব্রিকের মধ্যখানে ফাড়া দাগের মতো আসতে থাকবে, স্লিটিং মার্কের মতো আসতে থাকবে। নিটিং করার জন্য নিটিং দুই ধরনের হয়, একটা হলো ওয়ার্ক নিটিং আর একটা হলো ওয়েব নিটিং।
ওয়ার্ড প্রিন্টিংটা আমরা যদি এটার সাথে যদি একটা জিনিসের সাথে বিশেষভাবে যদি ব্যাপারটাকে ম্যাচ করার চেষ্টা করি তাহলে সহজে মনে থাকবে। ওভেন ফেব্রিকের মধ্যে দুই সেট ইয়ার্ন থাকে, একটাকে বলা হয় ওয়াল ইয়ার্ন আর একটাকে বলা হয় ওয়েব ইয়ার্ন। আমরা ওয়েব ইয়ার্নটা কোন দিকে থাকে? ফেব্রিক বরাবর প্রস্থ বরাবর, আর দৈর্ঘ্য বরাবর যেটা থাকে সেটা হলো ওয়াল। যে নিটিংয়ে সুতাগুলো ভার্টিক্যালি ফিট করা হয় এবং ফেব্রিকের মধ্যে ভার্টিক্যালি থাকে সেটাকে বলা হয় ওয়ার্প ইয়ার্ন। তাহলে ওয়ার্প ইয়ার্ন বা ওয়ার্প নিটিং, যেখানে এই যে ফেব্রিকটা আছে এটা হলো ফেব্রিকের লেন্থ। এই ওয়ার্প নিটিংয়ের মধ্যে আমি এই সুতাগুলোকে ভার্টিক্যালভাবে ফিট করার পাশাপাশি ভার্টিক্যালি ফেব্রিকের মধ্যে সেটা স্ট্রাকচারালি রান করতেছে। আর ওয়েব নিটিংয়ের মধ্যে সুতাকে যেভাবে দেয় না কেন সুতা কিন্তু হরিজন্টালি এভাবে মুভ করে বা হরিজন্টালি লুপ তৈরি করে অথবা হরিজন্টালি ইন্টারলুপিংয়ের মধ্যে অংশগ্রহণ করে। তাহলে যে নিটিংয়ে লুপগুলো হরিজন্টালি বা কোর্সগুলো, এই যে সুতাগুলো আছে এগুলোকে বলা হয় কোর্স। প্রত্যেকটা কি বলে? কোর্সগুলো হরিজন্টালি রান করে আনুভূমিকভাবে, সেটা হলো ওয়েব নিটিং। আর যে নিটিংয়ে কোর্সগুলো ভার্টিক্যাল বা লেন্থ বরাবর রান করে সেটা হলো ওয়ার্প নিটিং। এটা তাহলে কি নিটিং? ওয়ার্প নিটিং। ওয়ার্প নিটিংয়ের মধ্যে যে বিশেষ ব্যাপারটা আছে কম্পারেটিভলি ওয়েব নিটিংয়ের সাথে সেটা হলো কোর্স। কোর্সের ব্যাপারটা কি? আমরা ওয়েব নিটিংয়ের মধ্যে একটা সুতা দিয়ে কাপড় তৈরি করতে পারি। সক্স নিটিং দেখছো না? সক্স নিটিংয়ের মধ্যে সুতা কয়টা? একটা। এই যে বিবেট দেখে আসলে ওটার মধ্যে সুতা একটা। নিডেল অসংখ্য না? তাহলে অসংখ্য নিডেল থাকা সত্ত্বেও একটা সুতা দিয়ে কাপড় তৈরি করা যায়। কারণ নিডেল যখন এভাবে উপর দিকে উঠে তখন এই সবগুলো নিডেলকে আমরা হরিজন্টালি সুতা ফিট করলে সবগুলো নিডেল পাবে না, কিন্তু ভার্টিক্যালি যখন আমরা কোনো নিডেলকে সুতা ফিট করাতে যাই তখন প্রত্যেকটা নিডেলের জন্য ইন্ডিভিজুয়াল সুতা লাগবে। যার জন্য আমাদের এখানে আমরা এতগুলো সুতা সরবরাহ করছি নিডিংয়ের জন্য। দেখো এক একটা ভীমের মধ্যে সুতা আছে প্রায় 750টা করে, তাহলে কতগুলো সুতা আছে। আর এতগুলো ভীম থেকে সুতা সরবরাহ করার পর যে সুতাগুলো হলো সেগুলো হলো টোটাল নিডেলের পরিমাণ। এই মেশিনে যতগুলো নিডেল আছে ঠিক ততটা সুতা দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিডেলের জন্য একটা করে সুতা সরবরাহ করা আছে। ব্যাপারটা বুঝতেছো? আচ্ছা, যাবেন না? প্রত্যেকটা নিডেলের জন্য একটা করে সুতা দিতে হবে। ওয়েব প্রিন্টিংয়ে নিডেল সংখ্যা যাই হোক না কেন একটা সুতা দিয়ে কাপড় তৈরি করা যায়। ঠিক আছে? আর এখানের মধ্যে দুটো কলম দাও, সামনে এখানে আমাদের ওয়েব প্রিন্টিংয়ের মধ্যে 3 ধরনের ক্যাম সম্পর্কে আমরা পড়ছি। নিট ক্যাম, টাক ক্যাম, নিচ ক্যাম। নিট লুপ, টাক লুপ, নিচ লুপ এভাবে হয়। আর লুপ তৈরি করার জন্য বড় ধরনের ভূমিকা রাখে ক্যাম। কে রাখে? ক্যাম। ক্যামের কারণে নিডেল উঠে উপরে নিট লুপ, টাক লুপ নাকি নিচ লুপ তৈরি করবে সেটা নির্ধারণ করে কে? সেটা ডিসাইড করে কে? ক্যাম। কিন্তু এখানে সেটা ব্যতিক্রম, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে একটা বিশেষ বেসিক রিডিং এলিমেন্টস আছে যেটাকে বলি আমরা গাইড বার। এই যে এটার মধ্যে কিন্তু গাইড আছে, দেখা যাচ্ছে গাইড। প্রত্যেকটা গাইডে একটা করে সুতা আছে, এই গাইডটা কিন্তু মুভ করে। এই গাইডটা ডিসিশন নেয় কি ধরনের স্ট্রাকচার হবে সেটা নির্ধারণ করে কে? এই গাইড। তাহলে নিডেলের কাজ হলো শুধু উপরে ওঠা আর নিচে নামা, একটু আগে ম্যাডাম তোমাদেরকে নিডিং জোন দেখাচ্ছে। নিডিং জোনের মধ্যে আমাদের অনেকগুলো বেসিক নিডিং এলিমেন্টস আছে। তার মধ্যে একটা হলো গাইড বার, যেটার মধ্যে গাইড বারের মধ্যে সুতা থাকে। আরেকটা হলো নিডেল বার, আরেকটা হলো স্লাইডিং লেজ বার, আরেকটা হলো সিঙ্কার বার। তাহলে নিডিংয়ের জন্য সিঙ্কার জরুরি না? সিঙ্কার এর কাজ কি? সিঙ্কারের কাজ হলো নিডেলকে লুপ তৈরিতে সাপোর্ট দেওয়া। সিঙ্কারের কাজ নিডেলকে লুপ তৈরিতে সাপোর্ট দেওয়া, তাই নয় কি? তাহলে সিঙ্কার নিডেলকে লুপ তৈরিতে সাপোর্ট দিবে, তার মানে নিডিং জোনের মধ্যে সিঙ্কার বার থাকবে। আর গাইড বারের কাজ হলো নিডেলকে সুতা সরবরাহ করা, তাহলে গাইড বারও থাকবে। আর এখানে নিডেলের মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো স্লাইডিং লেজ আর একটা হলো হুক। যেহেতু এখানে কম্পাউন্ড নিডেলের কয়টা পার্ট? দুটা, একটা হলো স্লাইডিং লেজ আর একটা হলো হুক পার্ট। তাহলে এখানে নিডিং জোনের মধ্যে আছে আমাদের, এটা হলো আমাদের নিডেল বার, এটা হলো স্লাইডিং লেজ বার, এটা হলো সিঙ্কার বার, এটা হলো গাইড বার। হ্যাঁ, নিডেল বার, স্লাইডিং লেজ বার, সিঙ্কার বার এবং গাইড বার কয়টা আছে? 4টা। এই যে নিডেলগুলোর কাজ হলো উপরে উঠে এবং নিচে নামা, আর এই যে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় লিনিয়ার ক্যাম। এটার নাম কি? লিনিয়ার ক্যাম। আর এই লিনিয়ার ক্যামের এর মাথার মধ্যে আছে আমাদের গাইড বার।
আর এই যে যেটা দেখা যাচ্ছে এটা হলো গাইড বার আর্ম। গাইড বার আর্ম, এই গাইড বার আর্ম দ্বারাই এই আমার গাইডগুলো, এই যে যেটা দেখা যাচ্ছে এদিক থেকে এদিক পর্যন্ত শ্যাফট, এই শ্যাফটটার নাম হলো রকার শ্যাফট। রকিং মানে কি? রকিং শব্দের অর্থ কি? আমরা বলি না রকিং চেয়ার, রকিং চেয়ারের মধ্যে বসে এবং দোল খায় না, এই ঠিক রকিং শ্যাফটটা এভাবে ঘুরে একেবারে ফাংশন লাইক বাইক পিক আপ। পিক আপ এভাবে দিই না, এভাবে দিই না, এটাও ঠিক এভাবে 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 করে। আর এটা যখন এইভাবে এভাবে করবে তখন এই গাইড বারটা সামনে পিছনে মুভ করবে। ব্যাপারটাকে বুঝতে পারো? তোমরা কথা বলে তো তোমরা তো দেই আমরা এরকম রকার শ্যাফটটা অন্যভাবে নিও না, তোমরা কথা বলো তো আমরা এদিকে আলোচনায় আমাদের এই যে রকার শ্যাফট, তাহলে রকার শ্যাফটের মধ্যে আমার গাইড বার আর্মটা লাগানো। তাহলে রকার শ্যাফট যদি এইভাবে করে মুভ করে তাহলে গাইড বার আর্মটা সামনে পিছনে যাতায়াত করবে। আর গাইড বার আর্ম যখন সামনে পিছনে যাতায়াত করবে তখন গাইড বারে তো সামনে পিছনে যাতায়াত করবে। আর গাইডের মধ্যে আছে কে? সুতা আছে। কে আছে? তাহলে সুতো তো সামনে পিছনে যাতায়াত করবে, যাতায়াত করবে না? তাহলে এ হলো একটা নিডেল, সে উপরে উঠলো নিচে নামলো, তার সামনে থাকা এই যে গাইড বারটা আছে, গাইড বার তার মধ্যে সুতো নিয়ে এভাবে সামনে গেল, মনে করো সামনে গেল পেছনে আসলো, সামনে গেল পেছনে আসলো। এই যে সামনে যাওয়া আর পেছনে আসার মধ্যে দিয়ে কি নিডেলকে সুতা পরানো হয়েছে? নিডেলকে সুতা ফিট করা গেছে? যায় নাই। তাহলে এই যে গাইড বারটা এটা হলো আমার নিডেল, নিচে যেটা আছে সেটা হলো নিডেল, আর উপরে যেটা আছে সেটা আমার গাইড। এর মধ্যে সুতো ফিট করা আছে অলরেডি, এইভাবে মেশিনের মধ্যে যেভাবে আছে সেভাবে। তাহলে গাইডটা একবার সামনে গেল আবার পেছনে আসলো। নিডেলকে সুতো ফিট হয়েছে? তাহলে গাইড বার পেছনে এবং সামনে যদি নিডেল সাপেক্ষে যায়ও সুতো কিন্তু ফিট হয় না। তাহলে নিডেল সাপেক্ষে গাইড বার পেছন থেকে সামনে যাওয়ার পরে যদি সাইড ওয়াইজ মুভমেন্ট দেয় তাহলে কি ফিট হয় না? তাহলে সামনে যাওয়ার পরে সাইড ওয়াইজ মুভমেন্ট দিতে হবে, আবার পেছনে আসার পরে আবার সাইড ওয়াইজ মুভমেন্ট দিতে হবে। এবার কি নিডেলের সুতো ফিট হয়েছে? তাহলে সামনে পেছনে যাওয়ার যে ব্যাপারটা সেটা নিয়ন্ত্রিত হয় রকার শ্যাফট দ্বারা। রকার শ্যাফট এভাবে মুভ করে বলেই বা এভাবে হালকা কোঅর্ডিনেট পরিমাণ ঘুরে বলেই এটা সামনে পিছনে যায়। কিন্তু এই যে সাইড ওয়াইজ যে মুভমেন্টটা সেটা কি রকার শ্যাফট দিতে পারে? রকার শ্যাফট শুধু এভাবে ঘুরে, সে তো এভাবে ঘুরে না, তাই না? আচ্ছা, তাহলে রকার শ্যাফটের সাথে যদি এই গাইড বার আর্মকে ফিক্স করে লাগিয়ে দেই তাহলে এটাকে সাইডে সরতে পারবে? সরতে পারবে না। এই জন্য এখানে একটা লিনিয়ার ক্যাম আছে, এই যে দেখো এটা হলো হলো সেকশন আর এটা হলো লিনিয়ার ক্যামের ব্যারিং, যার ফলে এটার সাথে যদিও আটকানো আছে কিন্তু সাইড ওয়াইজ মুভমেন্ট করার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা দেয় না, ইজিলি সে সরতে পারে। ব্যাপারটাকে বুঝতেছো? তাহলে গাইড বার আর্ম রকার শ্যাফটের সাথে লাগানো আছে ঠিকই, কিন্তু সে সাইড ওয়াইজ মুভমেন্টও দিতে পারে এই লিনিয়ার ক্যামের জন্য। ব্যাপারটাকে বুঝতেছো? মাথার মধ্যে ঢুকতেছে? ঢুকতেছে না? তাহলে এই গাইড বার আর্মের সাইড ওয়াইজ মুভমেন্ট যেরকম আছে নিডেলের ক্ষেত্রে ঠিক একইভাবে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট আছে। তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট রকার শ্যাফট থেকে পায়, সাইড ওয়াইজ মুভমেন্টটা পায় এই দুটো রড থেকে। দেখি এখানে গাইড বার হলো দুইটা, একটা গাইড বার আর একটা গাইড বার, একটা পেছনে আর একটা সামনে। এই দুটো গাইড বারের জন্য এই দুটো রড আছে, এগুলোকে বলা হয় পুশ রড। কি রড? পুশ রড। এই রডগুলো এদিকে পুশ করে। কোত্থেকে পুশ করে? পুশ করার মোশন কোত্থেকে পায়? এই যে এখান থেকে। এটাকে বলা হয় প্যাটার্ন ড্রাম। এটা কি বলে? প্যাটার্ন ড্রাম। আর এই প্যাটার্ন ড্রামের মধ্যে লাগানো আছে প্যাটার্ন চেইন। ওই যে চেইনের মতো দেখা যায়, দেখছো না বাইকের চেইনের মতো? এই চেইনের কোনো জায়গায় উঁচু মরিস নেই হতেই পারে, এটা নিয়ে তুমি যাবো করে কোনো কিছু লেগে আসে মানুষ। তাহলে প্যাটার্ন ড্রামের মধ্যে যে প্যাটার্ন চেইন আছে তার সারফেস কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু। কোন জায়গায় উঁচু হবে কোন জায়গায় নিচু হবে সেটা ডিপেন্ডস অন স্ট্রাকচার, রিকোয়ার্ড স্ট্রাকচার। সেই অনুযায়ী আমি ছোট ছোট লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোকে একটার সাথে একটা যোগ করলে লম্বা একটা চেইন পাবো, সেই চেইনকে প্যাটার্ন ড্রামের মধ্যে পরিয়ে দিব। ব্যাপারটাকে বুঝতেছো? তাহলে আমি কি ধরনের ডিজাইনের ফেব্রিক চাচ্ছি সেই অনুযায়ী আমি লিঙ্ক নিব। এই লিঙ্কগুলো একটার সাথে একটা যখন যুক্ত করব তখন একটা চেইন পাবো, যেটাকে আমরা বলবো প্যাটার্ন চেইন। সেই প্যাটার্ন চেইনকে কোথায় বসাবো? প্যাটার্ন ড্রামের মধ্যে বসাবো। এই প্যাটার্ন ড্রামের মধ্যে বসার চেইনগুলো কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু। এই যে আমি পুশ রডের কথা বললাম, পুশ রডের এই মাথা লাগানো আছে আমার গাইড বারের সাথে, আর এই মাথার মধ্যে দুটো ফলোয়ার আছে। ফলোয়ার একেবারে গোল রিংয়ের মতো। এই ফলোয়ারটা সবসময় প্যাটার্ন ড্রামের মধ্যে থাকা প্যাটার্ন চেইনকে ফলো করে। তার মানে যদি কোনো জায়গায় উঁচু হয় তাহলে সে এদিকে আসবে, আর কোনো জায়গায় নিচু হলে সে এদিকে যাবে। তাহলে এদিকে আসার ব্যাপারটা প্যাটার্ন ড্রামের মধ্যে অবস্থিত প্যাটার্ন চেইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদিকে যাবে কিভাবে? এদিকে এদিক থেকে কেউ ধাক্কা দিচ্ছে না,
এখানে একটা বক লিভার অথবা এখানে আমরা এই জায়গাকে আমরা রিভার্স লিভার বলতে পারি অথবা ডাক বিল লিভার বলতে পারি। এটা দেখতে কিছুটা পাতি হাঁসের ঠোঁটের মতো, পাতি হাঁসের ঠোঁটের মতো। এই ডাক বিল লিভারের এই মাথার মধ্যে লাগানো আছে স্প্রিং, আর এই মাথা এই মিডলে পালগ্রাম করা আছে, এই পালগ্রাম করা আছে এই পয়েন্টে, আর এই মাথায় লাগানো আছে আমার এই স্প্রিং এর বয়ার, এই মাথায় লাগানো আছে স্প্রিং। তাহলে এই মাথা যখন আমি চাপ দিব স্প্রিং দ্বারা, তখন এই পালগ্রাম পয়েন্টের কারণে এটা অটোমেটিক্যালি এদিকে প্রভাবিত হবে না, কেন্দ্রবিন্দু বল তৈরি হবে না, যার জন্য এটা খালি জায়গা পেলে এদিকে চলে যায়, আর এখানে উঁচু জায়গা হলে এদিকে সরে আসে। তাহলে নিডল সাপেক্ষে গাইড বার পেছন থেকে সামনে গেল, কার মাধ্যমে গেল? রকের সাপের মাধ্যমে। এই সাইডে যে মুভমেন্টটা দিল কার মাধ্যমে হলো? প্যাটার্ন ড্রামের মাধ্যমে। কার মাধ্যমে? প্যাটার্ন ড্রামের মাধ্যমে। প্যাটার্ন ড্রামের মাধ্যমে সামনে নিডলের সামনে গিয়ে এদিকে গেল, আবার পেছনে আসলো আমার রকার সাপের মাধ্যমে, আবার আগের অবস্থানে চলে আসলো তার মাধ্যমে প্যাটার্ন ড্রাম অথবা এখানে রিভার্স স্প্রিং এর মাধ্যমে, তাই না? তাহলে এখানে একটা বিশেষ ব্যাপার আছে যেটাকে বলে নিটিং সাইকেল। নিটিং সাইকেল, নিটিং সাইকেল কমপ্লিট করার জন্য 4টা স্পেসিফিক ব্যাপার সংগঠিত হতে হবে। এই যে এটা হলো আমার গাইড বার, গাইড বার নিডল বার সাপেক্ষে মুভমেন্ট দিবে। পেছন থেকে সামনে যাওয়ার নাম হলো সুইঙ্গিং। নাম কি? পেছন থেকে সামনে গেছে না, এটাকে বলা হয় ফরওয়ার্ড সুইঙ্গিং। সামনে থেকে পেছনে আসার নাম হলো রিটার্ন সুইং, রিটার্ন সুইং অথবা ব্যাকওয়ার্ড সুইং। তাহলে ফরওয়ার্ড সুইং সামনে গেল, সামনে যাওয়ার পরে এইভাবে যে সামনে নিডলের সামনে যে মুভমেন্টটা দিল এটার নাম হলো শগিং। এটার নাম কি? শগিং। আবার রিটার্ন সুইং, আবার শগিং। তাহলে পেছন থেকে সামনে যাওয়া সুইঙ্গিং রকার শেপের মাধ্যমে হলো, শগিং প্যাটার্ন ড্রামের মাধ্যমে হলো, আবার রিটার্ন সুইং রকার শেপের মাধ্যমে হলো, আবার শগিং প্যাটার্ন ড্রামের মাধ্যমে হলো। তাহলে যেখান থেকে গাইড বার কাজ শুরু করছে সেখানে তো ফিরে আসছে। এখন সামনে যাওয়ার পরে কত নিডেল পরিমাণ শক করবে, 1 নিডেল, 2 নিডেল, 3 নিডেল, 4 নিডেল নাকি 5 নিডেল, সেটা নিয়ন্ত্রণ করবে কে? প্যাটার্ন ড্রামে অবস্থিত লিঙ্ক বা চেইন। আর 1 নিডেল, 2 নিডেল, 3 নিডেল, 4 নিডেল পরিমাণ শগিংয়ের উপর ডিপেন্ড করে স্ট্রাকচারের পরিবর্তন, যার জন্য আমরা বলি গাইড বারের মুভমেন্ট দিয়েই কিন্তু আমরা এখানে স্ট্রাকচার চেঞ্জ করি, আর সেটা মুভমেন্টের পরিবর্তন ঘটে প্যাটার্ন ড্রামের মধ্যে অবস্থিত প্যাটার্ন চেইন। বুঝতে পারছি? তাহলে এই নিটিং মেশিনের মধ্যে নিটিং ওয়ার্ড নিটিং এর নিটিং সাইকেল হলো সুইঙ্গিং এন্ড শগিং। তাহলে সুইঙ্গিং করবে কে? রকার শেপ। আর শগিং করবে কে? প্যাটার্ন ড্রাম। আর শগিং এর মাধ্যমে কত নিডেল পরিমাণ শগিং করবে, কি ধরনের স্ট্রাকচার হবে সেটা ডিপেন্ড করে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আর বাকি সব কিছু ম্যাডাম তোমাদের বলছে। কারো কোনো কোশ্চেন আছে?